গুড ডিসিশন। একটা সমস্যা বেঁধেছে। বলে ফেল। আমি মেয়েটাকে কথা দিয়েছি আজ পরিবার নিয়ে বিয়ের ডেট ফিক্স করতে যাব। তো যা। হৃদিতের নির্লিপ্ততা দেখে তাবান কেঁদে দেওয়ার উপক্রম। এই মানুষটাকে ছাড়া কিছুতে সম্ভব না। আর ভাইয়া, এভাবে বলছো কেন ভাইয়া? তুমি ছাড়া ওখানে আমার বিয়ে কখনোই সম্ভব নয়। বাবাকে কেউ মানাতে পারবে না। তাবানের কাঁদো কাঁদো কণ্ঠস্বর। হৃদিত ওদের চোখের আড়ালে ক্ষীণ হাসে, মুখমণ্ডল শানিত। অনামিকা, ডটার অব রিটায়ার্ড আর্মি অফিসার মাহাতাবুদ্দিন। তাবান তাইফ দুজনেই হতভাগ। ভাইয়া শব্দ জানি প্রথম থেকে নাকি মধ্য থেকে? ভাইয়া তুমি সবটা জানো। বিয়ে করার ইচ্ছা থাকলে সকাল সকাল আমার মাথা খাওয়া বন্ধ কর। তাবানের করা প্রশ্ন যেন শুনেও শোনে না হৃদিত, অথচ ওর মুখ নিঃসৃত একটা লাইনে দুই ভাইয়ের ওষ্ঠধয়ে হাসির ঢেউ খেলে যায়। খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে দুজনে। ইউ আর দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড। লাভ ইউ ভাইয়া। তাবানের কথায় প্রকাশ্যে মুচকি হাসে হৃদিত। তাইফের দৃষ্টি হৃদিতের আদ্র চুলে যেতেই অবচ্ছেন্নে শুধুই ছেলেটা। এত সকালে শাওয়ার নিচ্ছ কেন? জঙ্গিয়ের আগে আবার কেউ শাওয়ার নেয়? আমি তো যতদূর জানি জাঙ্গি শেষে শাওয়ার নেয় সবাই। একটা বিয়ে কর, বুঝতে পারবি। কথাটা বলে সামনে এগিয়ে যায় হৃদিত, কিন্তু থেমে যায় তাবান তাইফের পদযুগল। ভ্রু কুচকে হৃদিতের চাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভাইয়া কি এটা কি বলল? পরক্ষণে কথার মর্মার্থ বুঝতে দুই ভাই উচ্চস্বরে হেসে ওঠে। সে হাসির শব্দ অবশ্য হৃদিত পর্যন্ত পৌঁছায়। চৌধুরীদের অবস্থান নাস্তার টেবিলে। খাওয়া প্রায় শেষ পর্যায়ে। এই তো আর কিছুক্ষণ পরে সবাই সবার নিজ নিজ কাজে ছুটবে। তাবনের অবস্থা যায়। খাওয়া শেষ হতেই চলেছে, অথচ ভাইয়া এখনো কিচ্ছুটে বলছে না। আয় হায়, শেষ পর্যন্ত ভাইয়া পাল্টে খেলো নাকি? তাহলে যে কচু গাছে ফাঁস দেওয়া ছাড়া আর কোনো পথ বাকি থাকবে না। তাবনের অসহায় ফেসের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসে তাইফ। তাবানের মন চাইছে কিচেন থেকে নোড়া এনে দাঁতগুলো আচ্ছা করে ভেঙে দিতে। একেই বলে ঘরের শত্রু বিভীষণ। তাবানের দুঃখে একটু কষ্ট পাবে তা না, তার তো আটাশপাটি বের করতেই হচ্ছে না। চোখ রাঙানে দিয়ে তাবান। তৎক্ষণাৎ ভাসমান হয় হৃদিতের গুরু গম্ভীর কণ্ঠধ্বনি। মেজো চাচ্চু, আপনার সাথে আমার কথা ছিল। হৃদিতের কথায় খাবার টেবিলের সবাই চোখ তুলে চায়। সবার চোখে মুখে উপচে পড়া আগ্রহ। আজাদ চৌধুরী বলেন, হ্যাঁ বাবা, অবশ্যই বলো। তাবান একজনকে ভালোবাসে। আজ সন্ধ্যায় আমরা সেখানে বিয়ের ডেট ফিক্সড করতে যাচ্ছি। উপস্থিত সকলের চক্ষু চড়ক গাছ। এ আবার কেমন কথা? মানে নর্মাল কোনো প্রপোজালের মাঝেও তো এটা পড়ে না। রসকসীন মানুষ হলে যা হয় আর কি। তাবনের কপাল চাপড়াতে মন চায়, তবে স্বস্তিও পায় এই ভেবেছে বিষয়টা হচ্ছেই। হৃদিত ফাই অলওয়েজ অন ফায়ার। বাবা কখনোই না করতে পারবে না। আচ্ছা বাবা, তবে মেয়েটা কে? তাবানের থেকে জেনে নেবেন। বিয়েটা ওর, আমার না। ফিক্সড টাইম সন্ধ্যা 7টা। এভরিওয়ান উইল বি রেডি। নিজের কথা শেষ করে বেসিনের দিকে চলে যায় হৃদিত। ফাঁসিয়ে দিয়ে যায় বেচারা তাবানকে। কয়েক মিনিটের মাঝেই বাবা সহ বাড়ির সকলে উৎসুক হাজারো প্রশ্নবাণে জর্জরিত হয়ে ওঠে তাবান। ননস্টপ বকবকানির ঠেলায় পুরুষালী চুয়ালে খানিকটা ব্যথা অনুভব হয়। তাইফের তো আনন্দে নাচতে মন চাইছে। বেড়া বিয়ে করবে আর বাস নিবে না, তা কখনো হয়? ইতিমধ্যে মনে মনে বার কয়েক লুঙ্গি ড্যান্স দিয়ে ফেলেছে তাইফ। খুশির এই আমেজে এসে ত্রিধা উদাসীন, অথচ মেয়েটা একটা সময় কতটাই না হাসি খুশি চঞ্চল ছিল। আর কৌশিক, সে তো এসবে থেকেও নেই। ডোন্ট কেয়ার একটা ভাব। ডিওর হোমে ইন্টেন্স ম্যানলি পারফিউমের সুবাসে মুখরিত বদ্ধরুমের প্রতিটা কোণা। হৃদিতের অবস্থান ড্রেসিং টেবিলের সম্মুখে, নিজেকে পরিপাটি করতে ব্যস্ত। পুরুষালী শরীরে ক্যালভিন ক্লেইন ব্র্যান্ডের ব্ল্যাক স্যুট টাই ছড়ানো, ভেতর থেকে ক্ষণে ক্ষণে হোয়াইট শার্ট উকি দিচ্ছে। সিক্স প্যাক বডির সাথে এটে সেটে আছে। সিল্কি ঘাড় ছুঁয়ে ছুঁয়ে চুলগুলো জেল দিয়ে সোজা করে রাখা। হাতে রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি ঝলঝল করছে। মেহরিমা বিছানায় বসা, মাত্র রেডি হয়েছে ও। নিচেও ব্ল্যাক চরচেটা একটা শাড়ি চড়িয়েছে। শরীরের সাথে অবশ্য হিজাব বেঁধেছে।
পাত্রের ভাবি বলে কথা, একটু বড় বড় ভাব দেখাতে হবে। পরীকে ফিটিং করানো অবস্থাতে এক দৃষ্টিতে হৃদিতের দিকে চেয়ে আছে মেহরিমা। নিজের ধ্যান জ্ঞান হারিয়ে জগৎ সংসার ভুলতে বসেছে। ড্যাশিং হ্যান্ডসাম লুক হৃদিতের, আজ একটু বেশি সুদর্শন লাগছে মেহরিমার নিকট। ছেলেদের এত সুন্দর হাতে হবেই কেন? ইস, কারণ অচর না লেগে যায়। মেহরিমা দোয়া দরুদ পরে দূর থেকে ফু ছড়ে মারে। সেটা কি আদৌ হৃদিত পর্যন্ত পৌঁছেছে? না, পৌঁছালে না। মেহরিমার তো ফু দিয়েছে, এটাই মনের সান্ত্বনা। এখন মেয়েটা চিন্তা মুক্ত, কোনো শাকচুনি আর নজর দিতে পারবে না। জামাই সুন্দর হয়েছে কি প্যারা, মেহরিমা সেটা এখন হাড়ে হাড়ে টের পায়। মানুষটা নিজের বিষয়ে বড্ড পরিপাটি, না কিছু টাইপ, যে সে জিনিসে তার চলে না। এই যে হৃদিতের পার্সোনাল আলমিরা থেকে ডিওর ব্র্যান্ডের পারফিউমের কতগুলো কালেকশন, রোলেক্স ও গুচি ব্র্যান্ডের হাতঘড়িগুলো কিভাবে মেহরিমার দিকে তাকিয়ে আছে। পরি হওয়ার পরপরই নিচের অন্য আলাদা আলমিরা সিলেক্ট করেছে হৃদিত। অল্প স্বল্প জায়গায় তার পোষায় না এইসব, মেহরিমার কাছে অতি রঞ্চিত বইকি। তবে মুখ ফুটে কিছুটি বলার অবকাশ নেই। হৃদিতের দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই মনের মাঝে উদ্ভট কিছু প্রশ্ন আনাগোনা ঘটে। মানুষের অবচেতন মন কখন কোন গ্রহে হানা দেয় বোঝা মুশকিল। আমার সাথে আপনার বিয়ে না হইলে আপনি অন্য কাউকে বিয়ে করে নিতেন? অকস্মাৎ এমন আজগুবি প্রশ্নে হৃদিতের কপালে ভাঁজ পড়ে। ভ্রুচোরা নিজস্ব শক্তিতে কুঁচকে যায়, চোখ দুটো ছোট ছোট করে ফেলে, ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে চায়। কাকে? তোকেই। কিন্তু আমি তো আপনাকে বাদ দিয়ে বলেছি। তুই ছাড়া আমার জন্য অন্য কোনো অপশন ছিল নাকি? ছিল না। মেহরিমার আলা বলা স্বর, সহজ সরল মনেই প্রশ্নটা করে। হৃদিত মুচকি হাসে, নিজেকে পরিপাটি করা অবস্থাতে উত্তর দেয়, পৃথিবীর 820 কোটি মানুষের ভিড়ে আমার অ্যানাবেলা একটাই। আল্লাহ প্রদত্ত যদি আরেকটা অ্যানাবেলা থাকতো তাহলে ঠিকই বিয়ে করে নিতাম। হৃদিত চৌধুরী তার বোকা হরিণীর জন্য পুরো বিশ্বের বিপরীতে অবস্থান করে। কথাগুলো কর্ণধার হতেই মেহরিমার মনটা সুখ সুখ অনুভূতিতে ছেয়ে যায়। অধর কোণে উকি দেয় প্রাণবন্ত হাসি। হৃদিত নিজেকে শেষবারের মতো আয়নায় পর্যবেক্ষণ করে মেহরিমার দিকে এগিয়ে আসে, কপালে আলগোছে অধর ছুঁয়ে দেয়। পরি ততক্ষণে গভীর তন্দ্রায় মশগুল। মেহরিমা আখিজোড়া বন্ধ করে নেয়, সেভাবেই বলে, ভাগ্যিস আপনি আমার জীবনে এসেছিলেন। না আসলে কি হতো? একটা সুন্দর জীবন পাওয়া হতো না, আপনাকে পাওয়া হতো না, পরীকে পাওয়া হতো না। তুই একমাত্র, শুধুমাত্র আমার। তুই আমার না হলে পুরো শেখ বংশ জ্বালিয়ে দিতাম আমি। বাই দ্য ওয়ে, উই আর অলরেডি লেট, নিচে চল। কথা শেষ করে ঘুমন্ত পরীকে নিচের কোলে উঠিয়ে ওর কুটি চোখে মুখে চুমুট বসিয়ে দেয়। অতঃপর সামনের দিকে হাঁটা ধরে হৃদিত। মেহরিমা ভেংচি কাটে, বিড়বিড় করে বলে, মেয়েদের সবচেয়ে 100 ঘন্টা বেশি সময় লাগে রেডি হতে, তাহলে লেট হবে না তো কি হবে? আমি মেয়ে ওনার আগে রেডি হয়ে বসে থাকি। আজকাল আমার পিছনে বেশি কথা বলছিস তুই। বি প্রিপেয়ার টু টেক পানিশমেন্ট অ্যাট নাইট। মেহরিমার মুখটা শুকিয়ে একটুখানি হয়ে যায়। ও তো আস্তে করে বলেছিল, তবুও লোকটা শুনে ফেললো। এবার মেয়েটা কই যাবে? আমি সুস্থ পরীর বাবা। তার জন্যই তো মেডিসিন আবিষ্কার করা হয়েছে। ড্রয়ারে পেইন কিলার আছে, খেয়ে নে, বেটার ফিল করবি। ব্যাস, কণ্ঠস্বরের সহিত হৃদিত হাওয়া। মেহরিমার সামনে তার অস্তিত্ব নেই। মেহরিমার সময় নষ্ট না করে চটচল দিয়ে পেন কিলার খেয়ে নেয়। নিজের ভালো তো পাগলেও বোঝে। ত্রিধা ভয়ে জড়সড় হয়ে ঘরের এক কোণে ঘাপটি মেরে ফ্লোরে বসে আছে। আনন ফ্যাকাশে, প্রাণহীন দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ। সামনেই কাচের বড় টেবিলটা ভেঙে চুরমার করে পড়ে রয়েছে। ঘর জুড়ে কাচের ছোট ছোট টুকরো দৃশ্যমান। সোফার ওপর কৌশিক বসে, চোখ জোড়া বন্ধ, মাথাটা পেছনে এলিয়ে দেওয়া। জখম হাতটার আশ্রয় মিলেছে সোফার একাংশে। অবলীলায় পড়ে আছে সেথায়, কাটা স্থান বেয়ে চুয়ে চুয়ে রক্ত ঝরছে। এই পর্যায়ে এসে শয্যাতীত যাতনায় ফুপিয়ে কেঁদে উঠে ত্রিধা। কান্নার শব্দ কর্ণগোচর হতেই কৌশিক নেত্রযুগল মেলে তাকায়। তা ইতোমধ্যে রক্তবর্ণ ধারণ করেছে। ঠোঁট দুটো একে অপরের সাথে নিগুড়ভাবে লাগোয়া।
গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে এদিকে এসো মেয়ে। ত্রিধা ঠায় বসে রয়, ভয়ে এগোনোর সাহস পায় না। বুকটা শব্দ তুলে লাফাচ্ছে। মেয়েটা মাত্রই হাসি খুশি মনে রুমে এসেছিল, অমনি কৌশিক বলে বসে ওদের ঢাকা ব্যাক করতে হবে। একমাত্র ভাইয়ের বিয়ে আর ও থাকবে না? তাই কখনো হয়ে থাকে? ত্রিধা না করে দেয়। মুখের ওপর ওভাবে না করে দেওয়াতে কৌশিক মাত্রাতিরিক্ত রেগে যায়। আজ পর্যন্ত কেউ ওর কথার পরিপ্রেক্ষিতে না শব্দটা উচ্চারণ করতে পারেনি, আর এই পুচকে মেয়ে এই দুঃসাহস দেখিয়েছে, যার ফলস্বরূপ এই ঘটনার সৃষ্টি। ত্রিধার মাঝে কোনো নড়চড় না দেখে কৌশিক কপাল কুঁচকায়। মেয়েটা বড় অবাধ্য। পুনরায় রাগ তীর করে বেড়ে যায়। ক্ষুধার্ত সিংহের ন্যায় গর্জন তোলে, ড্যাম ইট, তুমি কাছে আসবে নাকি আমি যাব? আই শোয়ার আমি গেলে তোমার ভালো হবে না। সেই হুঙ্কারে ত্রিধার অন্তরাত্মা কেঁপে ওঠে। তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে এলোমেলো পায়ে সামনে এগোয়। কৌশিকের ঠিক মুখোমুখি হয়ে দূরত্ব রেখে দাঁড়ায়। থরথরিয়ে কাঁপছে কায়া। কৌশিক বড় বড় শ্বাস ফেলে বার কয়েক। বাচ্চা মেয়েটাকে একদমই ভয় দেখতে চায় না কৌশিক, তবুও মেয়েটার কাজকর্মে রাগ দেখাতে এক প্রকার বাধ্য হয়। নিজেকে সামলায় সময় নিয়ে। লিসেন, আমাকে রাগাবে না তুমি। আমার রাগ ভালো না, আমি নিজেই সেটাকে ভয় পাই। আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। আমি মেয়েঘটিত সব কিছু থেকে দূরে থাকতে চাই, অ্যান্ড থাকিও। কোন কুক্ষণে যে এভাবে ফেসে গেলাম। আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা তো আপনিই করেছেন কৌশিক তালুকদার। আর কি ক্ষতি করার বাকি আছে? কি ক্ষতি করবেন আপনি? মুক্তি চাই আমি আগে ত্রিধা হয়ে বাঁচতে চাই। আমাকে আমার জীবন ভিক্ষা দেন প্লিজ, আপনার পায়ে পড়ি। এই বিষাক্ত বন্ধন থেকে মুক্তি দেন আমায়। ত্রিধার ক্রন্দনরত গলার স্বর। কৌশিক পূর্ণ দৃষ্টি মেলে ওর দিকে তাকায়। কিয়ৎ সময় কাটে। ক্ষীণ হেসে বলে, বেবি গার্ল, তোমার তো কোনো ক্ষতিই করিনি আমি। এখনো ছুঁয়েই দেখিনি তোমায়। ইভেন তোমার মাঝে ডুব দিয়ে শারীরিক প্রশান্তি অনুভব করিনি, যেখানে তুমি শরীয়ত মোতাবেক ও আইনগতভাবে আমার ওয়াইফ। আর তুমি মেয়ে এই কথা বলছো? মুক্তি শীঘ্রই পাবে। আমার কাজ শেষ হলে তোমার মুক্তি। তুমি কেবলই আমার দাবার একটা গুটি, যারা নিয়ন্ত্রিক এই কৌশল তালুকদার। এর উদ্দেশ্য কিছু না। আপনি আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছেন। সবার কাছে আমি খারাপ, দোষ না করেও দোষী। সকলের চোখে আমি নিজের জন্য সর্বোচ্চ ঘৃণা দেখি। এর থেকে মৃত্যুই শ্রেয়। মেরে ফেলুন আমাকে। সকলের চোখে নাকি? তোমার ওই সো-কলড প্রেমিক পুরুষের চোখে। কে যেন নামটা? ও, তৌসিফ শেখ মেবি। খবরদার, আপনার নোংরা মুখে ওর নাম নেবেন না। আচ্ছা, নিব না ডার্লিং। কৌশিক উঠে এসে ঠিক ত্রিধার সামনে দাঁড়ায়। দৃষ্টিতে দৃষ্টি রাখে। ত্রিধা ভয়ে পিছিয়ে যেতে নিলে কৌশিক দু হাতের বেষ্টনী দিয়ে আটকে নেয়। খাটের সাথে মিশে যায় ত্রিধা। ঘৃণায় মুখটা ফিরিয়ে নেয়। সবটাই লক্ষ্য করে কৌশিক। অধরে বক্রহাসি খেলে যায়। যতদিন আমার সাথে আছো ততদিন এই আমিটার সকল কথা শুনতে হবে। তুমি বাধ্য বেবি গার্ল। আই থিঙ্ক আমার ক্ষমতা সম্পর্কে তোমার ছোটোখাটো একটু ধারণা এসে গেছে। সো বেশি উড়ো নামে ভুলে যাও ওই ছেলেটাকে। এটাই তোমার জন্য মঙ্গলজনক। আই ডোন্ট রিয়াক্ট বাট ট্রেক্স মি, আই নোটিস এভরিথিং। রক্তাক্ত হাত দিয়ে ত্রিধার নাকে দীপ্যমান নাকফুলের আলতো টোকা দিয়ে সরে যায় কৌশিক। পুনরায় সোফায় ঘাটে বাঁধে। অধরে কুটিল হাসি এঁটে তাকিয়ে রয়। ত্রিধা বুকে ছড়ানো ওনার কোনা উছিয়ে ঘৃণার সহিত বারংবার নাক মুছতে থাকে, যেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী ওকে ছুঁয়ে দিয়েছে। অস্পষ্ট কণ্ঠে আওড়ায়, আমি আপনাকে ঘৃণা করি কৌশিক তালুকদার। আপনি আমার প্রকৃত সত্তা মেরে দিয়েছেন, জীবন্ত লাশ বানিয়ে দিয়েছেন। আমার হৃদয়ের সবটুকু ঘৃণা আপনার জন্য বরাদ্দ। সবার চোখে আমি নিজের জন্য ঘৃণা দেখেই অভ্যস্ত। ওটা আমাকে পৈশাচিক আনন্দ দেয়। আপনি জঘন্য মনের একজন মানুষ। আই নো ডার্লিং। ত্রিধা কথা বাড়ায় না।
এক পলক কৌশিকের ক্ষত বিক্ষত হাতের দিকে নজর দিয়ে ওয়াশরুমের দিকে উদ্দেশ্যে হাঁটা ধরে। ফ্রেশ হয়ে জলদি নিচে যেতে যাবে, সবাই নিশ্চয়ই ওর জন্য অপেক্ষা করছে। অনামিকাদের ড্রয়িং রুমের পুরোটা জুড়ে চৌধুরীদের আনাগোনা। চৌধুরী বাড়ির সকলে উপস্থিত সেখানে। অনামিকাদের তিনজনের ছোট্ট একটা পরিবার। অনামিকা, বাবা মাহাতাব উদ্দিন এবং মা শায়লা বেগম। ওনাদের সাথে দুপুরে আরিফ চৌধুরীর কথা বলেছেন। আজ রাতে বিয়ে বিষয়ে সবটা পাকাপাকি করেছে, ছোট করে বাগদান সেরে রাখবে। তারপর সপ্তাহখানেক সময় নিয়ে বিয়ের আয়োজন করা হবে, এমনটাই কথা হয়েছে। নিজেদের মাঝে এখন বাকিটা আল্লাহ ভরসা। টেবিল ছেড়ে ইলাহি কাণ্ড, সুবিশাল নাস্তার ঠাঁই মিলেছে সেইখানে। মাহাতাব উদ্দিনের ছোড়াছুড়িতে সবাই এক আধবার মুখ তুলেছে। আপাতত বয়স্করা খোশ গল্পে মেতেছে। মেহরিমা আর ত্রিধা অনামিকার রুমে আছে। পরীকে নিয়ে তাইফ বাড়ির এই মাথা থেকে ও মাথা হেঁটে বেড়াচ্ছে। 5 মিনিট চলল, নিদ্রাচ্যুত হয়েছে পরি। তাইফ কত শত জিনিস দেখিয়ে চলেছে। পরিও ছোট ছোট চোখ দুটো মেলে চাচ্চুর দেখানো সব কিছু দেখছে। মাঝে মধ্যে চাচ্চুর বাচনভঙ্গিতে খিলখিলিয়ে আসছে। হৃদিত আপাতত ফোন ঘাঁটতে ব্যস্ত। ত্বরান্বিত হাত দুটো ফোনের স্ক্রিনে নিবিষ্ট। সহসা পাশে কারো উপস্থিত টের পেতে সেদিকে তাকায়। 15-16 বছরের একটা মেয়ে পাশে এসে বসেছে। হৃদিত তাকাতেই কেমন লজ্জা পেয়ে কপালে পড়ে থাকা চুলগুলো আঙুলের সাহায্যে কানের পেছনে গোছে। হৃদিত বিরক্তি মিশ্রিত শ্বাস ফেলে, ফের ফোনে মনোযোগ জ্ঞাপন করে। তবে মেয়েটা সেটা হতে দিলে তো। এই যে হ্যান্ডসাম, শুনছেন? এমন সম্ভাষণে হৃদিত ভ্রুকুচকল কুচকে তাকায়। বাম ভ্রুটা আপনা আপনি উঁচু হয়ে গেছে। চোখ দুটোতে প্রশ্ন স্পষ্ট, তবে তা সানগ্লাসের আড়ালে থাকায় মেয়েটা ঠাউর করতে পারে না। বল। মেয়েটা হতবাক হয়ে তাকিয়ে থাকে। আখি যুগল রসগোল্লার ন্যায় বড় বড় আকার ধারণ করেছে। অপরিচিত একটা মেয়ে, তার উপর প্রথম সাক্ষাতে 2 সম্বোধন। তবুও ভদ্রতা স্বরূপ ওষ্ঠধয় হাসি বজায় রাখার চেষ্টা করে। হ্যান্ডসাম, আপনার নামটা? তাহমিদ হৃদিত চৌধুরী। নামটা ঠিকঠাকভাবে বলাতে বেশ খুশি হয় মেয়েটা। তাতে যেন হৃদিতের প্রতি আগ্রহ কয়েক গুণ বাড়ে। শুনেছে মেইলি মিষ্টি উৎসুক কণ্ঠস্বর। আপনি পাত্র মানে তাবান ভাইয়ার কি হন? বড় ভাই। একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? অলরেডি মনে করেছি। সরি। না বোঝার ভঙ্গিতে বলে মেয়েটা। কথাটা ঠিক বোধগম্য হয় না। ওদের কথার মাঝে অনামিকাকে নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয় মেহরিমা আর ত্রিধা। মেহরিমাকে দেখতেই হাসি হৃদিত। অবশেষে এই বাচ্চাদের হাত থেকে বাঁচা গেল। চৌধুরীদের নতুন আত্মীয় হওয়ার দরুন মিসবিহেভ কিংবা বড় কোনো সিন ক্রিয়েট করতে চায় না হৃদিত, তাই তো এত বড় কম্প্রোমাইজ। ওই যে ব্ল্যাক কালারের শাড়ি পরিহিত ব্ল্যাক কুইন, ওটা আমার ওয়াইফ মেহরিমা শেখ। আর ওই যে তাইফের কোলে ফুটফুটে বাচ্চাটা আমার মেয়ে হুমায়মা চৌধুরী মাহিরা। হৃদিত উঠে যায়। মেয়েটা থ মেরে বসে থাকে। কেমন একটা ঘোরের মাঝে চলে গিয়েছে। নিজের কান চোখ একটাকেও বিশ্বাস করছে না। হ্যান্ডসামের একটা বউ আছে, সেটা মানা গেলেও মেয়ে কিভাবে সম্ভব? বিষয়টা ঠিক হজম করতে পারে না। জ্ঞান হারাতে চেয়েও হারায় না। শায়লা বেগমের ডাকে সম্বিত ফিরে পায়। নড়ে চড়ে বসে। মন বাগানে বসন্ত উকে দিয়েছিল, কিন্তু আফসোস ফুল ফোটার আগে তা ছাগলে খেয়ে গেল। সবই ফাটা কপাল ভাই। স্বর্ণা, এদিকে আয়। পুনরায় খালামুড়ি ডাকে স্বর্ণালী সেদিকে যায়। ঠিক শায়লা বেগমের পেছনে দাঁড়ায়। অনামিকাকে তাবানের পাশে বসানো হয়েছে। তাবান তো বিভোর, ভেতরে ভেতরে খুশিতে আত্মহারা। শেষমেশ শ্যামাবতী অর হতে চলেছে। এ যেন শত জন্মের পূর্ণতা। চোখে মুখেও তার একটু রেশ ধরা দিয়েছে। নীরবতা ভেঙে মুখ নাড়লেন আরিফ চৌধুরী। ভাইজান, আজকের বাগদানটা করিয়ে রাখি, কি বলেন আপনি? মাহাতাব উদ্দিন সাথে সাথে প্রত্যুত্তর করেন, জি ভাইজান, অবশ্যই। বাড়ির ছেলের বিয়ে গোছানো একটা বিষয় আছে। আজ তো শনিবার, তাহলে আগামী শুক্রবার বিয়ের ডেট ফিক্স করা হোক। তার আগের বাকি আকেশগুলো নিয়ম করে হবে।
আর হ্যাঁ ভাইজান, আমাদের ছেলের বিয়ে কিন্তু ঢাকা থেকে দিতে ইচ্ছুক আমরা। আপনাদের কোনো সমস্যা নেই তো? না না ভাইজান, আমাদের কোনো সমস্যা নেই। আপনারা যেটা ভালো বোঝেন সেভাবে আয়োজন করেন। একমাত্র মেয়ে আমার, কোনো কিছুতেই কোনো ত্রুটি রাখতে চায় না। তাহলে তো হয়েই গেল। এই আয়াস আংটি দে। আয়াস আংটি এগিয়ে দেয়। ওদিকে থেকে স্বর্ণালী এসে অনামিকার হাতে আংটি দিয়ে যায়। আংটি বদলের পালা। কয়েক মিনিটে ছোটখাটো একটা হই হুল্লোড় বেঁধে যায়। উপস্থিত সকলের বদনে উপচে পড়া আনন্দের ঝিলিক। অনামিকা আর চোখে তাবানের দিকে তাকায়। তাবান আগে থেকে তাকিয়েছিল। দৃষ্টিতে দৃষ্টি মেলে সবার অগোচরে তাবান চোখ টিপে। তাতেই কি থামে ছেলেটা? অধরপল্লব চোখে ধরা ফ্লাইং কিস ছুঁড়ে মারে। অনামিকা লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নেয়। ইতিমধ্যে অনামিকা আংটি পরিয়েছে। এবার তাবানের পালা। যত্নের সহিত অনামিকা আঙুলে আংটি পরিয়ে দেয়। আলহামদুলিল্লাহ ধ্বনিতে বিচলিত হয়ে ওঠে চারিপাশ। কোলাহলপূর্ণ পরিবেশে সবাই যখন মিষ্টিমুখ করতে ব্যাকুল, ঠিক তখন আশেপাশের সবটা চূড়া দৃষ্টিতে একবার দেখে অনামিকার সাথে সেটে বসে তাবান। অনামিকার নরম ডান হাতটা নিচের হাতের মুঠোয় পুরে নেয়। মুখটা কিছুটা এগিয়ে বিড়বিড় করে, আমি কিন্তু আমার দেওয়া কথা রেখেছি শ্যামবতী। এই যে এখন এই মুহূর্তে আপনার হাত ধরলাম, মৃত্যুর আগ পর্যন্ত এই হাত জোড়ার বিচ্ছেদ ঘটবে না। আমার নামে আপনাকে রিং পরিয়ে দিলাম। এখন থেকে এই সম্পূর্ণ আপনিটা শুধুমাত্র আমার, তাবান ইশরাফ চৌধুরীর। আর মাত্র 6টা দিন। আবারও ওয়ার্নিং করছি শ্যামবতী, আমাকে সহ্য করার মতো মনোবল ক্ষমতা গড়ে তুলুন। আপনি আমার ভালোবাসা দেখেছেন, উন্মাদনা দেখেননি। সহসা অনামিকার কান দুটো গরম হয়ে ওঠে। মুখাবয়বে রক্তিম আভাস ছড়িয়ে পড়ে। মুখ দিয়ে বেরিয়ে আসে অস্ফুট শব্দগুচ্ছ। এই টুটকাটা ছেলে, থামুন আপনি। উৎসব মুখর পরিবেশ। চারিপাশ গানের উচ্চ শব্দে মুখরিত। সুবিশাল জায়গা নিয়ে গড়ে ওঠা দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি মরিচপাতের সম্মেলনে ঝিলিমিলি করছে। বাড়ির সম্মুখে রাজকীয়ভাবে মেন গেটে সজ্জিত। সবটা জুড়ে কেবলমাত্র আধিপত্যের বিস্তার। গার্ড কর্তৃক বেষ্টনী দিয়ে রাখা বাড়িটা মেতে উঠেছে বিয়ের আমেজে। বাড়ির নেম প্লেট চলচল করছে বড় বড় লেটারে লেখা AH ভিলা। A ফর আয়াস অ্যান্ড H ফর রিদিত। দুই ভাইয়ের নামে সম্মেলনে বাড়ির নামকরণ করা। ডুপ্লেক্স বাড়িটার সামনে বিস্তৃত জায়গা ফাঁকা। সেখানেই মেহেদি অকেশনের আয়োজন করা হয়েছে। ইয়াং জেনারেশনের যুবক কিশোরীরা নিজেদের শরীরে মেরুন কালারের পাঞ্জাবি সহ হোয়াইট পাজামা চড়িয়েছে। অপরদিকে একইভাবে ম্যাচিং করে যুবতী কিশোরীরা মেরুন কালারের লেহেঙ্গা পরিধান করেছে। মৌমাছির ন্যায় ঝাঁকে ঝাঁকে ছুটে চলেছে এদিক সেদিক। আঙিনা জুড়ে তাদের বিচরণ দেখতে বেশ লাগছে। স্টেজের সামনে কিছুটা জায়গা খালি করে চেয়ারগুলো সারি বেঁধে রাখা হয়েছে। আমন্ত্রিত সবাই সেখানে উপস্থিত থেকে অকেশন এনজয় করবে। মন্ত্রী ভাই এমপির ভাইপোর মেহেন্দি অকেশন বলে কথা, একটু তো চমকালো হবেই। তবে রাজনীতিবিদের ঠেলায় সাথে সেথায় পা রাখা দেয়। মাঝে কেটে গেছে 3টা দিন। আজ দুপুর নাগাদ চৌধুরী শেখ সহ অনামিকাদের পরিবার ও আত্মীয় স্বজনেরা বাংলাদেশের সবচেয়ে জনবহুল শহর ঢাকায় নিজেদের পদযুগ্ম রেখেছে। বিয়ের সব অনুষ্ঠান থেকে শুরু করে বৌভাত অবধি ঢাকাতে অনুষ্ঠিত হবে। রিদিতের পরিবার বিয়ের কথা পাকাপাকি করেই ঢাকাতে ব্যাগ এসেছিল। বিগত 3 দিন ধরে AH ভিলার ডেকোরেশনের কাজ চলছিল। আজ গধূলি প্রহরে সেই কাজের অবসান ঘটেছে। ধরনীর বুকে আলোর সমাপ্তি ঘটিয়ে সাঁঝের বেলা থেকেই নব্যসাজে সেজেছে AH ভিলা। আনন্দে মেতেছে সর্ববয়সের মানব মন। মেহরিমার মন ভার। সেভাবে বিছানায় বসা, সাজুগুজু মোটামুটি কমপ্লিট। পরে আয়েশা চৌধুরীর কাছে। রিদিত রেডি হচ্ছে। আজ ওদের দুজনের পোশাকেও ভিন্নতা নেই। রিদিতের এসব একদম ভালো লাগে না।
তার সবকিছুতে অলওয়েজ ইউনিক টাইপ পছন্দ। তবে আদরের ছোট ভাইয়ের মেহেন্দি অকেশন বলে কথা, তাবানের অনুরোধ ফেলতে পারেনি বিধায় অগত্যা সবার সাথ মিলিয়েই পড়তে হয়েছে। কিন্তু ডিজাইনের ঠিকই পরিবর্তন পরিলক্ষিত। মেহরিমাকে চুপ থাকতে দেখে হৃদিত নির্বিকার। হৃদিত খুব করে জানে একটু আদর মিশিয়ে কথা বললেই মাথায় চড়ে নাচবেই মেয়ে, তার থেকে এইভাবে থাকা শতগুণ শ্রেয়। বাইরে অপরিচিত ব্যক্তিবর্গের আনাগোনা মাত্রাতিরিক্ত বলেই মেহরিমাকে রুম থেকে বের হতে দেয়নি হৃদিত। একবার বের হয়েছিল মেয়েটা, অমনি হৃদিত থমকে ধামকে ঘরে এনেছে। এর অবশ্য বিশেষ কারণও আছে। মেহরিমা তো আলাভোলা মানে অতি সাধারণভাবে চলাফেরা করে, নিজের জগৎ ব্যতীত অন্যদিকে তার বিশেষ কোনো খেয়াল থাকে না। কিন্তু রাজনীতিবিদরা আর তাদের চরিত্র বুঝি ভালো হয়? ভালো হলেও তাদের সংখ্যা সর্ষে দানা পরিমাণ হবে কি? চোখ দিয়ে গিলে খাচ্ছিল মেহরিমাকে, আর সেটা হৃদিতের নজরেই আটকেছে। ছেলেটা তখন থেকেই মনে মনে বেশ খানিকটা ক্ষোভ চেপে আছে, আপাতত প্রকাশ করতে চাইছে না, এতটুকুই। তাহলে এই বিয়ে ভাঙা থেকে কেউ আটকাতে পারবে না, সেটা 100% শিওর হৃদিত। সব দিক ভেবেই চুপ থাকা আর কি। অপরদিকে মেহরিমাও রাগ অভিমানের পাহাড় জমিয়ে ফুলে ফেপে আছে। হৃদিত দীর্ঘশ্বাস ফেলে পুনরায় নিজেকে পরিপাটি করতে মনোযোগী হয়। মিনিট দুয়েক পেরোতেই দরজায় নক করেন আয়েশা চৌধুরী। মেহরিমা উঠে যেয়ে দরজা খুলে দেয়। পরীকে রেডি করিয়ে দে মেহুমা, আমি 10 মিনিট পরে এসে ওকে নিয়ে যাচ্ছি। আয়েশা চৌধুরীর কথার বিপরীতে মেহরিমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। দরজা লক করে এসে পরীকে বিছানায় শুয়ে দেয়। পরীর জন্য সিলেক্ট করা ড্রেস সহ চনচন বেবি পাউডার নিয়ে আসে, সাথে অবশ্যই একটা কালো টিপের পাতাও আনে। ড্রেস পরাতে নিলেই সাহসী পরী কান্না শুরু করে দেয়। মেহরিমা ভ্যাবাচাকা খেয়ে বসে। মাত্রই তো ভালো ছিল, হাসছিল, আবার 2 সেকেন্ডের মাঝে এত পরিবর্তন। হৃদিত ভ্রু কুঁচকে তাকায়। বিকাল থেকে এমনিতেই রেগে আছে, এই বেলায় যেন তা দমন করে রাখা অসম্ভব হয়ে দাঁড়ায়। মেহরিমা পরীকে থামাতে ব্যর্থ। হৃদিতের মেজাজ বিগড়ায়। তোর সমস্যা কোথায় বলতো? তোর কাছে থাকলেই ও এইভাবে কাঁদে কেন? রাগত সুরে কথাগুলো বলতে বলতে মেহরিমার পাশে এসে দাঁড়ায়। পরীকে কোলে উঠিয়ে নেয়। বেশ কসরত খাটিয়ে পরীকে থামায় হৃদিত। মেহরিমা তখনও নিশ্চুপ, কোনো কথা বলে না, মুখটা বেজায় শুকনো দেখায়। হৃদিত নিচেই পরীকে রেডি করতে উদ্যত হয়। বাচ্চাদের ডায়াপারের বেলায় চারিপাশ নজর বুলিয়ে তা খুঁজে পেতে নিরর্থক হয়। আদেশ ছড়ে, ডাইপার এনে দে, এটা চেঞ্জ করতে হবে। মেহরিমা বাধ্য মেয়ের মতো সবটা পালন করে। লাগেজ থেকে ডায়াপার এনে বিছানায় রাখে। বাইরের উদ্দেশ্যে পা বাড়াতে নিলেই ফের শুনতে পাই হৃদিতের গুরু গম্ভীর আওয়াজ। তোকে যেতে বলিনি আমি। আমার অনুমতি ব্যতীত এই ঘরের বাইরে এক কদম রাখলে তুই হাঁটার অবস্থায় থাকবি না, পা কেটে হাতে ধরিয়ে দেব। কথাগুলো কর্ণধার হতে মেহরিমা অগ্নি দৃষ্টি মেরে ধরে। হৃদিত সেদিকে পাত্তা না দিয়ে পরীকে একদম ঠিকঠাক ভাবে রেডি করিয়ে দেয়। কয়েক মিনিটের মাথায় আয়েশা চৌধুরী এসে পরীকে নিয়ে চলে যায়। 2 মাসের পরে খুব করে বাইরের পরিবেশ চিনে ফেলেছে। তার বাথরুম একদমই পছন্দ নয়, তাই তো কিছুক্ষণ আগে ওভাবে কেঁদে দিল, যেন কেউ ওকে ধরে বেধড়ক মেরেছে। এখন আয়েশা চৌধুরী কোলে কি সুন্দর খিলখিলিয়ে হাসছে। মেহরিমা তখন জ্বলন্ত চোখে তাকিয়ে হৃদিত দরজা আটকে সামনে এগিয়ে আসে, ঠিক মুখোমুখি দাঁড়ায়, দৃষ্টিতে নিগুড় দৃষ্টি স্থাপন করে। ব্যাস, মেহরিমা গোলে ক্ষীর, চোখে তেজ শীতল হয়ে আসে, আখিদয়ের ভাষা পরিবর্তন হয়ে যায়। সেখানে খেলা করে অদ্ভুত নাম নেছে না কিছু অনুভূতি। হৃদিত ডান হাত উঠিয়ে মেহরিমার ফুলো তুলতুলে নরম গালে রাখে, আঙুল দিয়ে আলতো করে স্লাইড করতে থাকে। আমাকে এত জ্বালাস কেন জান? হৃদিত আদরের কথায় পরিপ্রেক্ষিতে রাগ দেখাতে অপারক মেহরিমা। ফুপিয়ে ওঠে মেয়েটা। নেত্রে জমে থাকা জলগুলো নিচেদের মতো ঝরে পড়ে। সেভাবেই থেমে বলতে চেষ্টা করে, আমি মোটেও জ্বালাই না আপনাকে। হৃদিত যত্নের সাথে বুড়ো আঙুলের সাহায্যে মেহরিমার গাল বেয়ে গড়িয়ে পড়া পানিগুলো মুছিয়ে দেয়। তাহলে আমার মাথা খারাপ কে করে? জানি না, আপনি সব সময় আমাকে ধমকান কেন, তবুও কারণে অকারণে। আমার বুঝি কষ্ট হয় না? আমি কি এমনি এমনি ধমকাই তোকে? তুই আমার অবাধ্য হোস কেন? আমি মোটেও অবাধ্য হই না। আমার মতো লক্ষ্মীমন্ত মেয়ে আপনি দুটো পাবেন না। রিয়েলি?
তাহলে এখন 1 ঘন্টা একটু গুড গার্ল হয়ে দেখাবি আমায় কেমন? তাহলে তোর কথা মেনে নেব। মেহরিমা পূর্ণ দৃষ্টি মেলে হৃদিতের সুদর্শন শানিত মুখমণ্ডলে তাকায়। সবটা বুঝতে পেরেই শুকনো ঢোক গিলল। গলনালি বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। কায়া শক্ত অস্বার হয়ে আসে। মুখ ফুটে কিছু উচ্চারণ করতে নিলে নিজেকে শূন্য অনুভব করে। হৃদিত এক প্রকার ছুঁড়ে মারে বিছানায়। নিজের উপর হৃদিতের অস্তিত্ব উপলব্ধি করতে মেহরিমা নিচের শুকিয়ে আসা অধৈর্যরা কিঞ্চিত নাড়ায়। নিচে যাব। আমি এখানে, তাহলে তোর নিচে কি? একটু পরে অনুষ্ঠান শুরু হবে। তো আমরা দুজনেই রেডি। মেজমা নিজেও দেখে গেল সবটা। ওখানে প্রেজেন্ট না থাকলে বিষয়টা খারাপ দেখাবে। এখন না প্লিজ। হৃদিত বুঝি কখনো কারোর কথা শুনে? সে তার মন মর্জি মতো চলতে ইচ্ছুক। ততক্ষণে পাঞ্জাবির ঠাঁই মিলেছে ফ্লোরে। মেহরিমার মুক্তির আর কোনো পথ অবশিষ্ট থাকে না। শক্তপোক্ত শরীরের নিচে পিষ্ট হয়ে হাঁসফাঁস করে ওঠে। হৃদিত গলা থেকে মুখ উঠিয়ে মুখ তুলে চায়। সমস্যা কি? নরম হোস না কিসের জন্য? এইভাবে শক্ত কাঠ হয়ে আছিস কেন? আমাকে বেশি খাটাস না কিটেন। তোর কোমল দেহ কিন্তু অক্ষত থাকবে না অ্যানাবেলা। অমনি মেহরিমা নিচের শরীরের সবটুকু ভার ছেড়ে দেয়। নেতিয়ে পড়ে হৃদিতের সুদৃঢ় বক্ষপটের মাঝে। হৃদিতের অথরে বাঁকা হাসি খেলে যায়। অম্বর জুড়ে নক্ষত্রের মেলা। গগনের ক্ষণে ক্ষণে উঁকি দিচ্ছে অর্ধ গোলাকৃতি শশী। কখনো বা অভ্রের আড়ালে মুখ লুকাচ্ছে, কখনো বা প্রকাশ্যে এসে প্রকৃতির মাঝে নিজের সবটুকু সৌন্দর্য মেলে ধরেছে। নীরব চোখে সবটা পুঙ্খানুপুঙ্খানুভাবে অবলোকন করে চলেছে মায়া। খিড়কির জংধরা রড গলিয়ে দৃষ্টি নিবদ্ধ ওই দূরাকাশে। এত কি ভাবছেন মায়াবরী? অকস্মাৎ শান্তির কথা শুনতে মায়া চমকে ওঠে। নড়ে চড়ে বসে, পাশ ফিরে চায়। অধর পল্লবে দৃশ্যমান হয় মৃদু হাসি। আপনি কখন আসলেন? এসেছি তো অনেকক্ষণ হতে চলল। তবে আপনি তো জগৎ সংসার পেরিয়ে বহুদূর চলে গিয়েছেন বোধ হয়। সবসময় এত কি ভাবেন আপনি? আজ আর মায়া কিছু লুকোয় না। অনেক তো হলো লুকোচুরি, এবার সেটা চিরতরে বন্ধ করা উচিত। এই নিরপরাধ মানুষটাকে অহেতুক ঠকাতে একদমই মন সায় দেয় না মায়ার। ভাবছিলাম ভাগ্য আমাদের নিয়ে কিভাবে খেলে, কোথা থেকে কোথায় নিয়ে যায়, কি থেকে কি বানিয়ে দেয়। এই যে দেখুন, দর্জিন আমিটাকে কতটা ধৈর্যশীল বানিয়ে দিয়েছে। ভেতর পুড়ে চলে ক্রমশ, হৃদয় কুণ্ঠিত, অথচ উপরিভাগে আমি হাসি খুশি ঠিক এই উজ্জ্বল তারকাদের ন্যায়। আঙ্গুল উছিয়ে মুক্ত আসমানে ইশারা করে মায়া দেখায়। চোখ দুটো ভেজে ছলছল। এখনো ভালোবাসেন টাইপকে? এই ভব ঘুরে আমিটার যত্ন কি আপনার যতনা লাঘব করতে একটু সক্ষম হয়নি? মায়ের চমকানোর কথা থাকলেও আজ চমকায় না। কিয়ৎকাল দৃষ্টি স্থির রাখে শান্তর গৌরবর্ণ মুখাবয়বে। পরক্ষণে নিষ্পেষিত হৃদয়ে হাহাকার মেটাতে হামলে পড়ে শান্তর প্রশস্ত বুকে, শক্ত করে ছড়িয়ে ধরে। বিয়ের 2 মাসের মধ্যে এই প্রথম স্বেচ্ছায় শান্তকে স্পর্শ করে মায়া। শান্ত রোষ্টে তৃপ্তির হাসি। মায়া টুকরে কেঁদে ওঠে। শান্ত স্নেহের পরশে মাথায় হাত বুলিয়ে দেয়। আমি ওনাকে ভালোবাসতে চাইনি, তবুও ভালোবেসে ফেলেছি। এখন ভুলতে চাইছি, সেটাও পারছি না। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকাতে চাই না, আমি ঠকাতে পারবো না। আপনাকে আমি ভালো না বেশেও বাসি। আপনি আমার অস্তিত্বে মিশে গেছেন। আমি মাঝ নদীতে শ্রাবণ, আমাকে বাঁচিয়ে তুলুন আপনি। আমি আপনার সাথে এই জীবনটা কাটাতে চাই, বাঁচতে চাই আপনার হাতে হাত রেখে। আরে আরে পাগলি মেয়ে, কাঁদে না। আমি আছি তো, আমরা একসাথে বাসবো। আল্লাহ চাইলে আমাদেরও সুখের একটা সংসার হবে। আপনার জন্য এই শান্ত সবসময় সর্বদা আসে। যদি গানের লাইন হয় তবে সে ভাষায় আমি সেই সুর হব, যে তোমায় আলোকিত করে নিজে চলে যাব। এই সান্ত্বনা বাণীটুকু যেন মায়ের জন্য যথেষ্ট ছিল না। সময়ের সাথে পাল্লা দিয়ে মেয়েটার কান্না বাড়ে। শান্ত নিরাশ হয়। মেয়েটার চোখে এক ফোঁটা জল শান্তকে বুক পোড়ায়। রতন থামাতে বৃথা প্রয়াস চালায়। গান শুনবেন? গাইব আমি। অনুমতি পেতে ভারাক্রান্ত হৃদয়ে সুর তুলে গান ধরে শান্ত। ছেলেটার বেশ পছন্দের একটা গান। দিন পাল্টাই রং বদলাই অস্থির মন, হাতের মতোই ফেরারির সময় শুধু শিহরণ। ছায়াপথ ধরে হাত সাওনে কার সেই পিছু টান, তার কথা মনে পড়ে, তার কথা মনে পড়ে।
শান্ত থামে। মায়া তখনও কেঁদে চলেছে, রীতিমতো কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গিয়েছে। অন্যান্য দিন মেয়েটার মন খারাপে শান্ত 2 লাইন গাইলেও প্রাণবন্ত হাসে, কিন্তু আজ তার কিছুই না। সময় পেরোয় কোনো উপায় না পেয়ে শান্ত ধীরগতিতে বলে, আমরা চাইলে এক হতে পারি না মায়াপরি, দেহ মন সবটা জুড়ে। শান্ত স্ট্রিক্সে সত্যিই কাজ হয়। মুহূর্তেই কান্না থেমে যায় মায়ার। আখিজোড়া বড় বড় করে তাকিয়ে থাকে। সেই চাহনি খেয়াল করতে দিশেহারা হয়ে পড়ে শান্ত। কথাটার মর্ম বোঝাতে উঠে পড়ে লাগে, আপনি যেরকমটা ভাবছেন আমি সেরকমভাবে বলিনি, বিশ্বাস করুন মায়াপরি। আমি শুধুমাত্র আপনার কান্না থামানোর চেষ্টা করেছি, আমাকে ভুল বুঝবেন না। প্রাপ্তবয়স্ক একজন পুরুষের দৈহিক চাহিদা থাকতে পারে এবং থাকবে, এটা স্বাভাবিক। একসাথে বদ্ধ ঘরে দুটো বিপরীত লিঙ্গের মানুষ থাকলে তার একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করবেই। আমরা কেউই এর ঊর্ধ্বে নয়। সম্পর্ক যেখানে আল্লাহ প্রদত্ত হালাল, সেখানে না করার স্পর্ধা আমার নেই। আপনি চাইলে পারেন, আমি না করব না। শান্ত হতভম্ব নয়নে চেয়ে রয়। এতদিনে এই ছিল রে। হঠাৎ করে হৃদয়টা ব্যথিত হয়। আলগোছে বিছানা থেকে নামতে নিলে মায়া হাত চেপে ধরে। শান্ত ঘাড় ঘুরিয়ে তাকায়। মায়ের দৃষ্টির গভীরতা বুঝে বুকটা ছলাৎ করে ওঠে। সুখ বিষাদ ভয় সব মিলিয়ে উদ্ভট নতুন অনুভূতিতে ছেয়ে যায় অন্ধকারাচ্ছন্ন অন্তঃকরণের চারিধার। রয়েশ হয়ে জিজ্ঞাসা করে, আপনি শিওর মায়াপরি? আপনি যেটা চাচ্ছেন সেটার জন্য কখনো পস্তাবেন না তো? আমি কিন্তু ক্ষুধার্ত পুরুষ, একবার আশকারা পেয়ে গেলে পরবর্তীতে অনুমতির ধার ধারব না। আজকের পর আপনার সকল মুক্তির পথ কিন্তু বন্ধ হয়ে যাবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন, কোনো তাড়াহুড়ো জোর জবস্তি নেই। শান্তর কথা শেষ হতে মায়া অধর ছুঁয়ে দেয়। নিজের অধরজোড়া মায়ের অধরে স্পর্শ পেতেই চোখে হাসে শান্ত। নিজের সাথে মিশিয়ে নেয় মায়ের শীর্ণ দেহখানা। ডুব দেয় নিচের ভালোবাসার মাঝে, নিজের মায়াপুরীর মাঝে। দুই গন্তব্যের পথিক বাঁধা পড়ে এক সুতোয়। বন্ধ আলোহীন রুম, তিমিরের অতল গহরে ডুবে আছে সবটা। সোফায় বসারত অবস্থায় মুখোমুখি দুজন সুঠামদেহী পুরুষ। গভীর আলাপে আলোচনা চলছে তুমুল পর্যায়ে। আলোচনা মাঝে কথা কাটাকাটিও হচ্ছে, তবে গুরুতর নয়। শেষ পর্যন্ত তুমিও বিয়ে করলে ওই বাড়ির মেয়েকে। আমিও ভাবতে পারি না তোমার আর ভাইজানের মাথায় কি চলে কে জানে। দেখো কৌশিক, শেষ পর্যন্ত ভালোবাসার ফাঁদে আটকিও না নিজেকে। চৌধুরীদের ভালোবাসা শক্তির প্রখর, এই যে তার বড় প্রমাণ তোমার সামনে বসা আমিটা। ভালোবাসার জালে ফেসে আয়রার জঘন্য অতীত যেন বিয়ে করেছিলাম। নিজের একমাত্র চাচা আব্রাহাম তালুকদারের কথা কৌশিক চরম বিরক্ত হয়। কোথাকার কথা কোন দিকে নিয়ে যাচ্ছে, কোথায় প্রেম ভালোবাসা আর কোথায় কৌশিক, দুটো সম্পূর্ণ দুই মেরুর বস্তু। ওইসব কৌশিকের দ্বারা হবে না। আপনি ফালতু বকা বন্ধ করেন। আমি কেন কি করতে ওই বাচ্চা মেয়েটাকে বিয়ে করছি শীঘ্রই জানতে পারবেন চাচ্ছু। তাতে আপাতত ওইসব নগণ্য চিন্তা বাদ দিয়ে যা বললাম সেটার দিকে ফোকাস দেন। সর্বপ্রথম জায়ানের খোঁজ লাগান। ওর সাথে কথাগুলো ডিল কালেক্ট আপনার ধারণার বাইরে। কোটি কোটি টাকার ম্যাটার, তাই যত দ্রুত সম্ভব ওরে আমার সামনে হাজির করানোর চেষ্টা চালান। প্রয়োজনে পুরো বাংলাদেশ চষে বের লাশ পড়লেও বিপক্ষ দল বলে সহজেই চালিয়ে দেওয়া যাবে, আর বাকিটা আমি সামলে নেব। পাপকে তেমন প্রবলেম ফেস করতে হবে না। জায়ান যদি ফাইনাইট কান্ট্রিতে চলে যায়? এদেশের মাটিতে আছে, দেশকে বড়ই ভালোবাসে কিনা। সেটা আপা পালি খাবে না তো? আপা হাতের বাইরে চলে গেলে কিন্তু মহা বিপদে পড়তে হবে আমাদেরকে। সেই সুযোগ আন্টি আছে নাকি? তা অবশ্যই ঠিক বলছো, কিন্তু জায়ান আমার মেয়েকে কেন খুন করলো? রিজন কি? তোমার না বিশ্বস্ত ছিল ছেলেটা? আপনি শিওর জায়ান খুন করেছে? নিজের চোখকে দেখেছেন ওকে খুন করতে? সিসিটিভি বন্ধ থাকা অবস্থায় তো ঘটনা ঘুরে যেতেও পারে। সরি। নাথিং। এদিক ওদিক না হাতড়ে জায়গা মতো টোপ ফেলেন, মাছ ধরা দিতে বাধ্য। রাঘব বয়েল ধরতে পারবেন। তবুও আমার একটা ইয়োর ওপিনিয়ন জাস্ট পে মাই ব্লিস। ফাক এভরিথিং, জাস্ট ফোকাস অন মানি।
কৌশিকের বন্য পশুর মতো হুঙ্কার শঙ্কিত হয়ে ওঠে আব্রাহাম তালুকদারের অন্তরাত্মা। ভয়ে ভয়ে কোনো রকম কথায় সম্মতি জানিয়ে দ্রুত পায়ে প্রস্থান করে। কৌশিকের সবচেয়ে নিকৃষ্ট হিংস্রতার সাক্ষী ছিলেন উনি। সেসব ভাবলে আজও গায়ে কাটা দিয়ে ওঠে, লোমকূপ খাড়া হয়ে যায়, কলিজার পানি শুকিয়ে আসে। অবচেতন মনে সামনে হাঁটতে হাঁটতে জোরসে ধাক্কা লাগে হৃদিতের সাথে। আব্রাহাম তালুকদার থমকে দাঁড়িয়ে পড়েন। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আজ আব্রাহামের তালুকদারের অবস্থা ঠিক সেরকম। একজনের মুখ থেকে রক্ষা পেতে আরেকজনের সম্মুখে হাজির। আব্রাহাম তালুকদার মাঝে মাঝে ভেবে কুল পায় না, দুই আগুনের সংঘর্ষে আদৌ কি ওনারা বেঁচে থাকতে পারবেন, নাকি মরে ভস্মীভূত হতে হবে। দুজন যে কেউ কারো থেকে কম নয়। আল্লাহ তাআলা ভালো জানেন সামনে কি হতে চলেছে। হৃদিত কপালে ভাঁজ ফেলে নেত্র যুগ্ম ছোট ছোট করে তাকিয়ে আছে। তা লক্ষ্য করতে আব্রাহাম তালুকদার মনের ভয় মনে রেখে নিজের পুরুষত্ব জাহির করতে চেষ্টা করেন। চোখের জল দেখো না, লিসেন্ট, হৃদি আমার আশেপাশে ঘুরঘুর করবে না। আই ডোন্ট লাইক ইউ। If you don't like me, drink Harpic. What? Nonsense. Go to hell. I'm not interested to visit your home. হৃদিত আব্রাহাম তালুকদারের দিকে তাকাতে তিনি চঞ্চলদের সামনে দিয়ে সরে দাঁড়ায়। অধরে বক্রহাসি ঝুলিয়ে মেহরিমার সন্ধানে নিচে চলে যায়। আব্রাহাম তালুকদার তপ্তা খেয়ে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। পর মুহূর্তে ধরিত্রীর চারিধার ঘিরে ভয়রা জেঁকে ধরে। মনটা বড্ড কু ডাকছে। স্টেজে রাজকীয়ভাবে সজ্জিত দুটো চেয়ারে বসা তাবান অনামিকা। দুজনের শরীর কাপড় দৃশ্যমান। গাঢ় সবুজ রঙে ঝলমল করছে গাত্রের সহিত মিলেমিশে। অন্যদিকে থেকে শুধুমাত্র কালার ডিজাইনে ভিন্নতা রাখা হয়েছে। দুজন মেহেদি আর্টিস্ট যত্ন নিয়ে অনামিকা তাবানের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। এত উৎসব মুখর আনন্দে হই হুল্লোড়ে মেতে থাকা পরিবেশে অনামিকার মনটা উদাস। চোখে মুখে বেদনার ছাপ স্পষ্ট। কথাটাও তুলনামূলক কম বলছে। তাবান প্রথম থেকে সবটা খেয়াল করে চলেছে। স্টেজে এসে পর্যন্ত মেয়েটা নির্লিপ্ত ভঙ্গিতে বসে রয়েছে, যেন ওকে ধরে বেঁধে দেওয়া হয়েছে। তাবানের হাতে মেহেদি দেওয়া কমপ্লিট, শুধুমাত্র বাম হাতের তালুতে দিয়েছে ছেলেটা। ব্যস্ততার মাঝে খানিকটা ফুরসত মিলতে অনামিকার দিকে চেপে বসে। চাপা গলায় ফিসফিসিয়ে ওঠে, মন খারাপ শ্যামবতী? অনামিকা হাতের থেকে দৃষ্টি সরায়। মলিন মুখে কিছুটা মিছে হাসি ফোটানোর বৃথা চেষ্টা করে। একটুখানি। কেন? মায়া আসবে না আমার বিয়েতে? তাবান অনামিকার মুখাবয়বে পূর্ণ দৃষ্টি রাখে। মেয়েটার চোখের কোণে জল উকি দিচ্ছে। আপনাকে বলছে? আমি ওকে কতবার কল দিয়ে বললাম, ওর বাসায় পর্যন্ত গিয়েছিলাম, তবুও মেয়েটা সিউরিটি দিতে পারলো না। ওর শাশুড়িটা কেমন যেন। শান্ত ভাইয়াকেও বলতে দিল না। বলল ভাইয়ার হাতে নাকি এখন টাকা নেই। আনন্দপুর হলে ও ঠিক উপস্থিত থাকতে পারত, ঢাকাতে হয়তো বা আসতে পারবে না। ও আচ্ছা, এই ঘটনা ভাববার বিষয়। সব দোষ আপনার। এত রং ঢং করে বিয়ে করতে কে বলেছে আপনাকে? আজ গ্রামে বিয়ে হইলে আমার মায়াবতী আমার সাথে থাকতো। কথাগুলো বলতে বলতে অনামিকার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তাবান হতভম্ব। এইটুকু বিষয় নিয়ে কাঁদতে হবে? তাবান তো এখনো বেঁচে আছে নাকি? আপনি কাঁদছেন শ্যামবতী? না, হাসছি আমি। কই, দেখতে তো পারছি না। তাহলে জিজ্ঞেস করছেন কেন? তাবান হাসে। মেয়েটা বড্ড ঝগড়ুটে, সাথে ঘাড় তেরাও। এই যে এমন মোমেন্ট এসেও তেরামি করে ঝগড়া করছে। অনামিকার এই অভ্যাসটাই তাবানের সবচেয়ে ভালো লাগে। নিজের টাইপ জীবন সঙ্গে কেই বা না চায়। দোহাই লাগে আপনার, আপনি কাঁদবেন না। আপনার মায়ামতি থাকবে এই বিয়েতে, আমি কথা দিচ্ছি। প্রয়োজনে আমি গ্রামে গিয়ে নিয়ে আসব। তবুও আমার এই সুখকর বহু প্রতীক্ষীয় মুহূর্তে চোখের জল ঝরাবেন না। সত্যি বলছেন আপনি? অনামিকার উৎসুক স্বর। 3 সত্যি। সেকেন্ডে অনামিকার মুখের মলিনতা দূরীভূত হয়ে খুশিতে ছেয়ে যায়। অধর পল্লবে ফুটে ওঠে একগুচ্ছ মিষ্টি হাসি। মেয়েটাকে দেখতে বড় আবেদনময়ী লাগছে। তাবান এক দৃষ্টি সেদিকে চেয়ে থাকে। হৃদযন্ত্রটা দ্রিম দ্রিম শব্দে উঠিয়ে লাফাচ্ছে। মনের একাংশ থেকে ভেসে আসে, তাবান তুই ঠিক এখানেই ফেসে শেষ। মেহরিমা স্টেজের একপাশে চেয়ারে বসে আছে।
সাথে স্বর্ণালী সহ আরো অপরিচিত ব্যক্তিবর্গের ঠাঁই মিলেছে। হাতে মেহেদি পড়েছে সকলে। মেহরিমার পাশে চেয়ারে গাঁট হয়ে রীতিতে বসা। মেহরিমা এখানে এসে পর্যন্ত রীতিত এক বিন্দুও এদিক সেদিক নড়েনি, বইয়ের আঁচলে নিচে পড়ে রয়েছে। মেহরিমার এক হাতে মেহেদির ইতিরেখা টানা হয়েছে, সেটাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত জনাব। মেহেদি আর্টিস্টের কথায় লাজুক হাসে মেহরিমা, ডান হাতে ডানে মাথা দোলায়, যার অর্থ হ্যাঁ। আর্টিস্ট মৃদু হেসে হাতের মধ্যস্থানে হৃদিতের নাম লিখে কাজের সমাপ্তি ঘটিয়ে প্রস্থান করে। সুযোগ বুঝে মেহরিমা শুধায়, পরীর বাবা আরেকবার বিয়ে করবেন আমায়? এমন আজগবি প্রস্তাবে হৃদিত কপাল কুঁচকায়। এক বাচ্চার মা হয়ে বিয়ে করার শখ উদয় হয়েছে মহারানীর। ছোট্ট মাথায় কখন কিসের ভূত ওঠে কে জানে। করেছি তো একবার। ওটা কি বিয়ে বলে? তো কি বলে? কোন অনুষ্ঠান ছাড়াই বিয়েটা হয়ে গেছে। আমার কত স্বপ্ন ছিল নিজের বিয়ে নিয়ে। অন্যরা যেভাবে লাল টুকটুকে বউ সাজে, সেভাবে আমারও খুব বউ সাজতে ইচ্ছে হয়। সে যে কি হবে, যত সাজুগুজু করবি আমার কাজ তত বাড়বে। মানে? শাড়ি অঙ্গে ধারণের দায়িত্ব তোর হলেও আবরণ চুত করার দায়িত্ব তো আমারই। লজ্জায় মেহরিমার আনন লাগছে আভায় রাঙা হয়ে ওঠে, কান দুটো গরমের কবলে ছালের মতো ছাদ ছুটে, মুখ লুকাতে হাঁসফাঁস করে ওঠে। বিয়ের 1 বছরের বেশি সময়ও এত লাজ ভাবা যায়? হৃদিত পুনরায় জিজ্ঞাসা করে, হাতে আমার নাম লিখলি কেন? তো কার নাম লিখবো? মেহরিমা ভ্রু কুঁচকে বলে। হৃদিত অথরে বাঁকা হাসি ফুটিয়ে তোলে, 2 দিনেই তো এই রং ধুয়ে মুছে যাবে। ওই রঙের সাথে যদি আমার জন্য অবশিষ্ট থাকা শেষ ভালোবাসাটুকু নিঃশেষ হয়ে যায় অ্যানাবেলা। মেহরিমা স্তম্ভিত। এই লোকটার সবকিছুতে এত গভীর ভাবনা কেন? হাতের রং একদিনের মাঝে মুছে গেলেও মন পিঞ্জরায় যত্নে রাখা ভালোবাসার কি 7 জন্মেও মুছে ফেলা যাবে? সামনে উপস্থিত সর্বজ্ঞানী মানুষটা ভালোবাসার উপলব্ধিতে এতটা আনাড়ি কেন? নাকি মেহরিমার ভালোবাসায় কোথাও ফাঁক ফোকর রয়ে গেছে? কিন্তু মেহরিমা তো নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসতে চেষ্টা করে এবং সবটা প্রকাশ্য করে। মেহরিমা যখন ভাবনার অতলে বোধ হয়ে আছে, ঠিক তখনই হৃদিতের ফোনটা নিজস্ব শব্দে বেঁচে ওঠে। ফোনের স্ক্রিনে অমিত সাহার নাম্বার দৃশ্যমান হতেই হৃদিত উঠে দাঁড়ায়। মেহরিমার ধ্যানচ্যুত হয়। কোথায় যাচ্ছেন? কে কল দিয়েছে? আর্জেন্ট কল, আমি 5 মিনিটে আসছি। এখান থেকে এক পাও নড়বি না। মাকে এখানে আসতে বলছি আমি। জলদি ফিরবেন, আপনাকে কিছু বলার আছে আমার। ওকে। হৃদিত স্টেজে থেকে নেমে এইচ ভিলার পেছনের দিকে যায়। এইচ ভিলার পেছনের সামনের থেকে দ্বিগুণ জায়গা জুড়ে সুবিশাল বাগান। সবটাই আরিফ চৌধুরী নিজের হাতে রোপণ করা গাছের মেলবন্ধনে তৈরি। পেছনে মানুষের আনাগোনা কম, গানের শব্দটাও ততটা পৌঁছাবে না। মেহরিমা হৃদিতের চাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বেশ কয়েক মিনিট একা ঠায় বসে রয়। অকস্মাৎ কোমরে ঠান্ডা হাতের স্পর্শ পেতে চমকায় মেহরিমা। তৎক্ষণাৎ পাশে দৃষ্টি ঘোরায়, না কাউকে খুঁজে পায় না। ভিড়ের মাঝে চারিপাশে ঘূর্ণায়মান দৃষ্টি মেলে ধরে। চোখে যে আটকায় ওর থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকে, যার নোংরা চাহনি মেহরিমাতে নিবদ্ধ। ওষ্ঠধয়ে মোচলা হাসি ঝুলিয়ে আছে। মেহরিমা ঘটনা কিছুটা আঁচ করতে পারে। রাগে ঘৃণায় শরীর রিড়ি করে ওঠে, আখিজোড়া বন্ধ করে নেয়। মানসপটে ভাসমান হয় অবনী শেখের সুশ্রী বদন, কর্ণকুহরে ভেসে আসে দৃঢ় নারীস্বর। নোংরা স্পর্শ মুছতে না পারলে স্পর্শ করে কি মুছে ফেলো। পৃথ্বী থেকে চিরতরে বিদায় দিয়ে দে, ধরাতল কীট মুক্ত কর। মেহরিমা নেত্রযুগ্ম খুলে তাকায়। সামনে স্বয়ং অবনী শেখ দাঁড়ানো, স্মরণ করতে উপস্থিত মা নামক মহিয়সী সাহসী নারী। মেহরিমা অবনী শেখের চোখে দৃষ্টি স্থির রাখে কিয়ৎকাল। মায়ের চোখের দুর্বোধ্য ভাষা আজ যেন সহজেই বুঝতে পারে মেহরিমা, আর তাতে স্মিত হাসে। অবনী শেখ মুচকি হাসে পরীকে নিয়ে তাবান অনামিকার দিকে চলে যায়। মেহরিমা আলগোছে বসা থেকে দাঁড়ায়, ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা চালায়। ছেলেটা যেন এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয়। মেহরিমার পিছু পিছু দূরত্ব রেখে হাঁটা ধরে। কয়েক মিনিট পেরোতে মেহরিমাকে বাগানের দিকে যেতে দেখা যায়। পেছনে ছেলেটাও উপস্থিত ও পরিলক্ষিত।
সেদিকে দৃষ্টি মেলেই কুটিল হাসে অবনী শেখ। হৃদিতের নাম্বারে কল দেন। সেকেন্ড পেরোতে ওপাশ থেকে কল রিসিভ হয়। তৌসিফ বিয়েতে এসেছে সপরিবারে। এই তো অকশনে আসা কিছু মেয়েদের সাথে হেসে খেলে কথা বলেছে। অধরে প্রকারও হাসি ল্যাপটানো, সম্ভবত ফ্লার্ট করছে মেয়েগুলোর সাথে। দূর থেকে সবটাই নিষ্প্রাণ চাহনিতে অবলোকন করছে ত্রিধা। বুক পড়ছে, মন চলছে মেয়েটার, চোখ দুটো বাড়িতে টইটুম্বর। তৌসিফ কথার মাঝে এক পলক আর চোখে ত্রিধার দিকে তাকায়। ত্রিধার নজর তৌসিফের দিকে নিক্ষেপ ছিল বিধায় দৃষ্টিতে দৃষ্টি মিলে। তৌসিফ না দেখার ভান করে পুনরায় আড্ডায় মেতে ওঠে। ত্রিধা নিজের চোখের পানি ধরে রাখতে বিফল, তার সাধারায় বর্ষণ নামায়। কোথা থেকে সহসা আগমন ঘটে কৌশিকের। ত্রিধার হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে টানতে শুরু করে। ত্রিধা হতভম্ব নয়নে জড় বস্তুর ন্যায় পা চালায়, বাড়ির ভেতরে নিয়ে চলে যায়। সবটা লক্ষ্য করতে তৌসিফ ক্ষীণ হাসে। ভাঙা দুটো হাত গলায় ঝোলানো ছেলেটার। মানুষের সমাগম থেকে দূরত্ব বজায় রেখে সরে আসে। এইচ ভিলার জনমানবহীন স্থানে অবস্থান করে। তৌসিফের আজকাল পৃথিবীর সবকিছুতেই বিতৃষ্ণা লাগে। বাঁচার ইচ্ছেটা ঠিক আগের মতো আসে না। শরীর বেঁচে অথচ মনটা মৃত। পাশে কারো উপস্থিত টের পেতে ঘাড় ঘুরিয়ে চায়। তাইফ দাঁড়ানো, দুজনে কিঞ্চিত হাসে। যে ট্রেন তোমায় ছেড়ে চলে গেছে তার জন্য কিসের এত অপেক্ষা ব্রো? সে তো নিজের গন্তব্য ঠিক পৌঁছে গেছে। ট্রেন আমায় ছেড়ে চলে গেছে, অথচ তার টিকিট এখনো আমার বুক প্যাকেটে যত্নে রাখা। মেয়েটা মীমাংসিত হয়েও আমি দ্বন্দ্ব। আমার আমিটা বড্ড অসহায় ভাই। এই অসহায়ত্ব বোঝানোর নয়, দেখানোর নয়, সবটা কেবলমাত্র এই আমার। হৃদয়স্পর্শী কথাগুলো উত্তরে তাইফের অন্তঃকরণ ভেদ করে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে নিজেও একই রাস্তার পথিক। সান্ত্বনা বাণীটুকু দেওয়ার জন্য আশেপাশে হাতরে শব্দে খুঁজে পেতে নিরর্থক হয়। কে বলবে, কে বুঝাবে? একমাত্র যার হারায় সেই জানে এর বিষ কতখানি। ছেলেটা যতখানি হাসি মুখে এসেছিল ঠিক ততখানি ভার হৃদয় নিয়ে অন্যদিকে গমন করে। কৌশিক ত্রিধাকে নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে এনে এক প্রকার ছুঁড়ে মারে বিছানায়। বিকট শব্দে দরজা লক করে। ত্রিধা উঠে বসেছে ততক্ষণে। ভয়ে গুটিয়ে নেয় নিজেকে। বিছানার এক কোণায় পড়ে থাকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেয়েটা। কৌশিক হুঙ্কার ছাড়ে, তোকে বলছিলাম ওই ছেলের দিকে নজর না দিতে। কিভাবে কি বসাতে চাস সকলকে? তোকে ফোর্স করে বিয়ে করছি আমি। তুই ওই ছেলেকে ভালোবাসিস আর আমি তোদের মাঝে থার্ড পারসন। ফার্স্ট অ্যান্সার মি। শিবাল, লাশ ফেলে দেব আমি। না না, এমন কিছুই না, ভুল হয়ে গেছে, আর হবে না, ক্ষমা করুন আমায়। ত্রিধার ভয়ার্থক কণ্ঠ, হার্টবিটের প্রখর ঝড় কৌশিকের কর্ণে বিদ্যমান। কৌশিক কয়েক সেকেন্ড যাবৎ অলস ভঙ্গিতে দাঁড়িয়ে ত্রিধার দিকে একচিত্তে তাকিয়ে রয়। পরক্ষণে কোনো শব্দ ছাড়ে হন্তদন্ত পায়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। নিজের রাগ হিংস্রতা কমানোর সবটুকু প্রয়াস চালায়। ওয়াশরুমের ভেতর থেকে পানি ফোটার শব্দ ভেসে আসে। ত্রিধা টুকরে কেঁদে ওঠে। সুন্দর জীবনটা হঠাৎ করে কেমন বিষাদময় হয়ে উঠল কেন? এই জীবন কিভাবে পার করবে ত্রিধা? মনে একজন, ভাগ্যে একজন। আল্লাহ কেমন জীবন দিল! আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী। ত্রিধা নিজেও মানবপ্রাণে সবটা বিশ্বাস করে, কিন্তু এই নিকৃষ্ট মানুষের সাথে ত্রিধাকে কেন ছুড়ে দিল? এখানে যে খারাপ ছাড়া ভালো নেই, নাকি খারাপের মাঝেই ভালো নিহিত? এ কেমন দোটানা! মন মস্তিষ্কের তুমুল নীরব যুদ্ধে কাহিল খাইত ত্রিধা। এর থেকে বোধহয় মৃত্যুই শ্রেয়। কৌশিক নিজেকে সামলিয়ে নিজের সাধারণ রূপে বাইরে আসে। কিছুক্ষণ আগের হিংস্র কৌশিক এখন একদম শরীরের মতো নিস্তব্ধ, শান্ত। ত্রিধা নিচের কান্না থামায়, মুখটা নামিয়ে রাখে। ত্রিধার কার্যক্রমে কৌশিক বোধহয় খানিকটা হাসল, তবে তা সুস্পষ্ট নয়। আচ্ছা ডার্লিং, ভালোবাসা কি? আই মিন এর ডেভিশন কি? মানুষ কিভাবে একজনকে ভালোবাসে? ত্রিধা দৃষ্টি উঠায়। আখিদ্বয়ের হাজারো প্রশ্ন বিরাজমান। ছোট্ট করে জবাব দেয়, জানি না। আলবাত জানো, ভালোবাসাই অন্ধ তুমি। মেয়ে বলো, ভালোবাসা কি জানো না? কৌশিকের কথায় ত্রিধা অপলক চাহনিতে তাকিয়ে থাকে। অতীত স্মরণ হয়। অখিজোড়া বন্ধ করে তৎক্ষণাৎ
চোখের পর্দায় ভেসে ওঠে ঢাকা থেকে ফেরার দৃশ্য। ত্রিধাদের বিদায় দিতে তৌসিফ এসেছিল, নিজের ভালোবাসা প্রকাশ করেছিল। হসপিটালের সামনে দাঁড়িয়ে ত্রিধার ডান হাতটা নিচের মুঠোয় পুরে একটা চিরকুট ধরিয়ে দিয়েছিল, যেথায় গোটা গোটা অক্ষরে কালিতে ছাপা ছিল তৌসিফের নাম্বার। মুখে বলেছিল, আজ থেকে আমার জীবন নামক রুটিনে একটু পরিবর্তন ঘটবে কটকটি রানী। রাতে 11টা থেকে 11:20 অবধি তোমার জন্য নির্ধারিত করলাম, চলবে? কয়েকটা বছর, যেমন ধরো 4টা বছর আমার জন্য অপেক্ষা করবে তো? তৌসিফের মিসেস হয়ে তোমাকে বরণ করে নিতে আসবো। তৌসিফের করা প্রশ্নের জবাবে ত্রিধা কেবল ছলছল চোখে আশ্বাস দিয়েছিল, মাথাটা নাড়িয়েছিল। ভালোবাসার সপ্তাহ বুঝেনি, অথচ তারা খুঁয়েছিল নিজেদের স্বপ্নের গন্তব্যস্থল। অজানা রাস্তায় হারিয়ে বসেছিল নিজেদেরকে। ত্রিধা বন্ধ চোখ খুলে মুখাবয়বে কিছুটা পরিবর্তন দেখা যায়। বড় একটা শ্বাস ফেলে, অতঃপর শক্ত কণ্ঠে বলতে শুরু করে, কৌশিক তালুকদার, আপনি পশুর সমতুল্য। আমার ভালোবাসা কেড়ে নিয়েছেন। মরণ যন্ত্রণায় দগ্ধ আমার হৃদয়। আমি আপনাকে ঘৃণা করি। আপনার সাথে বদ্ধ রুমে থাকতে আমার গা গুলিয়ে আসে। আপনার পরিণতি খুব করুণ হবে। আপনি ভালোবাসা পাবার আশায় প্রতিনিয়ত তর পাবেন। ভালোবেসে মৃত্যুকে খুব কাছে থেকে দেখবেন, উপলব্ধি করবেন প্রকৃত ভালোবাসার অর্থ। ত্রিধার ক্রন্দনরত কণ্ঠস্বরের বিপক্ষে কৌশিক চুপ রয়, ভ্রুযুগল কুঁচকে আছে। পরক্ষণে ঘর কাঁপিয়ে উচ্চস্বরে হেসে ওঠে। সে হাসির গুঞ্জন ত্রিধার মন গহীনে গভীর দাগ কাটে। বেবি গার্ল, তুমি সত্যি একটা ইডিয়েট। আমি কৌশিক তালুকদার কখনো কারোর ভালোবাসার ধারি নাই, আর সেখানে ভালোবাসা মৃত্যু। হাই রিকেলস ডার্লিং, জোকস আর দ্য ইয়ার। কিন্তু কথা যদি পৌঁছিয়ে চ্যালেঞ্জ অবধি, তবে যা অ্যাকসেপ্ট। নোট প্যাড পেন আছে কাছে, থাকলে লিখে নিও। এই আমি কৌশিক তালুকদার কথা দিচ্ছি, তুমি আমাকে ভালোবেসে, অ্যান্ড ইয়েস, তোমার নিজের থেকেও বেশি। ত্রিধা হতভম্বিত, গলা রোধ হয়ে আসে, মুখ ফুটে কিচ্ছুটি উচ্চারণ করতে পারে না। যাতাকালে পিষ্ট হৃদয়টা দ্বিতীয়বারের মতো কম্পিত হয়। কৌশিকের শ্রবণেন্দ্রিয়ে পৌঁছায় ত্রিধার অস্পষ্ট স্বর, আপনাকে ভালোবাসার মতো পাপ করার আগে আমার মৃত্যু হোক। শান্ত আধশোয়া হয়ে বিছানায় বসা, ওর নগ্ন বুকে মাথা রাখা মায়া। চোখ জোড়া ঘুমে ঠুলু ঠুলু, তবুও জোরপূর্বক তা তাক টেনে তাকিয়ে। ফোনের স্ক্রিনে চঞ্চল করছে তাবানের নাম। শান্ত তাবানের সাথে কথা বলছে, সেগুলি মনোযোগ জ্ঞাপন করে শুনছে মায়া। কথা শেষ করে শান্ত কল কাটে। অনামিকার বিয়ের বিষয়টা আমাকে জানাননি কেন আপনি? ইদানিং ব্যস্ততার দরুন আনন্দপুর দর্শন দিতে পারি না, তাই বিষয়টা আমার নিকট অজানা। আপনার হাতে টাকা নেই সেজন্য। টাকার হিসাব করে আপনি এত কিছু বড় বোকামি করছেন মায়াপুরে? আমাকে একটাবার বলে দেখতেন তো। আপনার একমাত্র বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর আপনি যাবেন না? সেই মেয়েটা আপনার সুখ দুঃখের সঙ্গী ছিল, তাকে আপনি না করেছেন কিভাবে? টাকা এখন নেই, আল্লাহ চাইলে একদিন হবে, কিন্তু এই সময়গুলো আর কখনো ফিরে পাবেন না আপনি। শান্তর কথায় মায়ের মন ভার হয়ে, সাথে নিজের বোকামিতে যথেষ্ট লজ্জাও পায়। আমি না করিনি তো, বলেছি চেষ্টা করব। আপনি কেমন চেষ্টা করতেন আমি বুঝতে পেরেছি। ওভাবে বলছেন কেন? আগামীকাল আমরা ঢাকা যাচ্ছি। মায়ের চোখ জোড়া আপনা আপনি গোল গোল আকার ধারণ করে। অবিশ্বাস্য কণ্ঠধ্বনি মেয়েটার, যেন বিশ্বাস করতে দ্বিধান্বিত। রিয়েলি? কিন্তু এতগুলো টাকা? ম্যানেজ করে নিব। বেকার জামাই নিয়ে আপনার খুব চিন্তা, তাই না মায়াপুরী? মোটেও না, আমি এভাবে বেশ আছি। আপনি থাকলে আমার টাকার প্রয়োজন নেই। কিন্তু কি? লজ্জায় আড়ষ্ট হয়ে শান্তর প্রশস্ত বুকে মুখ খুঁজছে মায়া। রিনরিনে আওয়াজে বলে, আমি জার্নি করতে পারবো তো? কেন পারবেন না? শান্ত থেমে যায়। মায়ের কথার ব্যাখ্যা মস্তিষ্কে হানা দিতেই শোধায় ছেলেটা, ব্যথা? অস্ফুট কোমল কণ্ঠ মায়ার। শান্ত মায়াকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে, কপালে অধর ছুঁয়ে দেয়। অতঃপর মায়াকে বালিশে শুয়ে দিয়ে বিছানা থেকে নেমে যায়। ফ্লোরে অবলীলায় পড়ে থাকা প্যান্ট উঠিয়ে পরিধান করে নেয়। ঘরের লাইট অন করে। মায়া নিজেকে আচ্ছাদন করতে ছটফটিয়ে ওঠে। শান্ত হেসে দেয়। টেবিল হাতড়ে দুটো ট্যাবলেট আর এক গ্লাস পানি এনে
লাইট অফ করে মায়ের দিকে অগ্রসর হয়। একটু উঠে মেডিসিনগুলো খেয়ে নিন মায়াপরি। মায়া শুয়েই মাথাটা একটু তুলে মেডিসিন দুটো খায়। মনের মাঝে ঘুরপাক করতে থাকা প্রশ্নটা করে, দুটো কেন? আপনি তো নিজেই একটা বাচ্চা, তাই আর একটা বাচ্চার প্ল্যানিং তো করতে পারছি না। আপনি কোথায় পেলেন এগুলো? বিয়ের রাতে এনেছিলাম, কিন্তু পোড়া কপালে তো বাসর ছিল না, তাই এভাবেই পড়েছিল। আমি মোটা হয়ে যাবো না তো? কেন? আমার এক ভাবি বলেছিল এসব খেলে মেয়েরা মোটা হয়ে যায়। আপনি এমনিতেও ঠিক না, মোটা হলে বিন্দু পরিমাণ সমস্যা নেই। আমার নাদুস নুদুস বউ বেশ ভালো লাগে। বাই দ্য ওয়ে, ভ্যানিলা চকলেট চলবে তো? বুঝলাম না। মায়া অবুঝের মতো বলে। মেয়েটা যে কথার অর্থ বুঝতে অপারগ তার প্রমাণ চোখে মুখে সুস্পষ্ট। শান্ত এগিয়ে এসে কানের কাছে অধর লেপটে ফিসফিসিয়ে বলে, ফ্লেভার। কথাটা বলে শব্দ করে হেসে ওঠে শান্ত। মায়া লজ্জায় কথা নিচে নিচে রক্তে মুখ লুকায়। ইস, এভাবে একেও লজ্জা দেয়? এই মুখ বোধহয় আর কখনোই ঠোঁটকাটা লোককে দেখাতে পারবে না মায়া। শুকনো পত্রের মর্মর শব্দে মুখরিত নৈশব্দ সর্বরী। সুবিশাল অম্বরে চন্দ্রিমা দৃশ্যমান হলেও তরুর শাখা প্রশাখার মাঝ দিয়ে সেই আলো ভূমি দর্শন করতে ব্যর্থ। ফলস্বরূপ বাগানের পরিবেশ তমিশ্রে মোড়ানো। অন্ধকারের জাল গলিয়ে ভেসে আসছে রাত্রিজাগা পাখিদের গুঞ্জন। সবছরে বিভাবরীর নৈসর্গিক সৌন্দর্য পরিলক্ষিত। সদ্য যৌবনে পা দেওয়া বিবাহিত নারীর চরণাস্থাপনে কম্পিত কাননের ভূপৃষ্ঠ। যুবতীর পিছু একটা দানবীয় মূর্তিও চোখের পর দায় ভাসমান। দুটো মানবছায়া বাগানের গহীন থেকে গহীনতর স্থানে হেঁটে চলেছে। হ্যাঁ বিউটিফুল লেডি, আর কত দূর? যুবকের এমন জঘন্য সম্বোধনে মেহরিমার শরীরে দপ করে আগুন জ্বলে ওঠে। তড়িৎ গতিতে তার শিরা উপশিরায় প্রবাহিত হয়। শান্ত রয় মিষ্টি কণ্ঠে জবাব দেয়, এই তো আরেকটু। মেহরিমা শেখকে সম্পূর্ণরূপে পেতে হলে একটু তো ধৈর্য ধরতেই হবে। তোমার ছোঁয়ার আশায় এই জন্মের সবটুকু ক্ষণ অপেক্ষা করতে প্রস্তুত সুন্দরী। পূর্বে কতজনকে স্পর্শ করেছেন? হিসাব নেই। একজন যুবলীগ নেতার বেডে সবাই আসতে চায় সুন্দরী। জোরপূর্বক কোনো ঘটনা ঘটিয়েছেন নাকি? মেহরিমা প্রশ্নে যুবক শব্দ করে হাসে। হাসতে হাসতে জবাব দেয় ছেলেটা, আমাদের জোর করার প্রয়োজন পড়ে না, বলার আগেই কাপড় খুলে বসে থাকে। তবে বিপক্ষ দলের কিছু নেতাদের বুকে হাত বলিয়ে দিয়েছিলাম। এগুলোকে ঠিক রেপ বলে না, আবার বলেও মজা নিয়ে গায়েব করে দিয়েছি। এত পাপ করে মৃত্যুর ভয় লাগে না? ভয় পেলে কি আর নিজের রাজত্ব গড়তে চাইতাম। শৈলের খিদে পেলে মেলাতে তো হবেই, হয়তো নিজের ইচ্ছায়, নয়তো অন্যের ইচ্ছায়। মেহরিমার ভেতরের নারীর সত্তাটা কিলবিলিয়ে ওঠে। খুনের জন্য হাতটা নিষ্পিস করতে থাকে। রক্তে বন্যি প্রবাহমান। এত জঘন্য কাজ করেও কিভাবে বুক ফুলিয়ে কথাগুলো আওড়াচ্ছে। মন চাইছে এক কোপে শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে। এই জানোয়ারগুলো পৃথিবীতে এখনো কিভাবে বেঁচে আছে। ভাবনা শেষে রহস্যময় হাসে। বেঁচে তো আছে, কিন্তু আর কতক্ষণ? সময় শেষ হতে চলল। আপনার পরিচয়টা? রিপিট। তিতাস মাহমুদ, মেম্বার অব আওয়ামী লীগ যুবলীগ। সুন্দর। কি? আপনার নামটা? ধন্যবাদ ম্যাম। কথা শেষ হতেই মৃদু ক্যাচ শব্দে শ্রবণেন্দ্রিয়ে পৌঁছায়। সিক্স প্যাক বডির দানবীয় শরীরখানা শব্দ তুলে মাটিতে লুটিয়ে পড়ে। মেহরিমা পদযুগল থেমেছে, পিছু ফিরে যায়। তৎক্ষণাৎ লাইটার ঝলে ওঠে। অন্ধকারাচ্ছন্ন প্রকৃতির মাঝে এক ছিলেতে আলোর সন্ধান মেলে। কাঙ্ক্ষিত মুখাবয় অক্ষিপটে ভাসতে মেহরিমা ক্ষীণ হাসি। লাশ কি করবেন? হৃদিতের অধরে কিঞ্চিত বাঁকা হাসি দোল খেলেছে। তাইফ, আবির আসছে, ওরা দেখবে বিষয়টা। মেহরিমা আশ্বস্ত হয়। হৃদিত এগিয়ে এসে ওর মুখোমুখি দাঁড়ায়। দৃষ্টিতে দৃষ্টি রেখে জিজ্ঞাসা করে, ভয় পেয়েছিস অ্যানাবেলা? কিন্তু ওই জানোয়ার আমাকে বাজেভাবে স্পর্শ করেছে। মেহরিমা ফুপিয়ে ওঠে। এই একটা জায়গায় নাদান বাচ্চা মেহরিমা নিজের সবটুকু অসহায়ত্ব সহজেই প্রকাশ করে ফেলে। এতক্ষণে তেজস্বী রূপ সাহসিকতা হারিয়েছে। হৃদিত কপালে অধর ছুঁয়ে দেয়। মাথায় ভালোবাসার পরশে হাত বুলিয়ে মুখে বলে, ওকে, ওয়েট এ মিনিট জান। প্যান্টের পকেট হাতড়ে ফোল্ডেবল মিনি নাইফ সার্ভাইভাল গিয়ার বের করে হৃদিত
মেহরিমার হাতে লাইটারটা দেয়। তিতাসের সম্মুখে হাঁটুচোড়া ভাঁজ করে বসে হাতে থাকা তাজা রক্তে স্নানিত নাইফটা পাশেই রাখে। অবলীলায় পড়ে থাকে সেথায়। মেহরিমা এক দৃষ্টিতে চেয়ে হৃদিতের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে থাকে। পুনরায় ক্যাচ ক্যাচ শব্দ গর্জন তোলে করণে। চোখের পলকে তিতাসের দুটো হাত কবজি থেকে দ্বিখণ্ডিত হয়ে যায়। পর মুহূর্তেই 10টা আঙুলের খণ্ডিত অংশ মাটিতে ঠাঁই পায়। তরল রক্তের একাংশ ছুটে এসে লেহেঙ্গায় পড়ে।